এবং এটি তো হলো সার্বভৌমত্বের কথা। তাহলে গণতন্ত্র কি? যে গণ অভ্যুত্থান আমি নিজে দেখেছি বা আপনি নিজে দেখেছেন, সচক্ষে দেখেছি আমরা, এটার কিন্তু একটি রাজনৈতিক একটি ভাষা আছে, সেটি কি বলে গণতন্ত্র। এখন আমাদেরকে কি শিখাচ্ছে? আমাদেরকে শিখাচ্ছে নির্বাচন মানেই গণতন্ত্র। আর এখন যারা আমরা নির্বাচন করতেছি, আপনারা এত অধৈর্য হয়ে গেছেন এত তাড়াতাড়ি। আমি তো চাই ডক্টর ইউনূস আরও 20 বছর থাকুক, কারণ ওনার বিজয় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু ডক্টর ইউনূস আসছে। আমরা সবাই জনগণে বসাইছি ওনাকে, না কোনো এক জনগোষ্ঠী বসাইছে ডক্টর ইউনূসকে। গণ অভ্যুত্থানের যে ফসলটুকু, এক দফায় এক দাবি, এরশাদ তুই কবে যাবি, এবং এই ফসলটুকু তুলে দিয়েছে বুর্জোয়াদের হাতে, শেখ হাসিনা এবং খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছে, যার চরম মূল্য এখন আমাদেরকে দিতে হচ্ছে। তারা কি করছে? শুধু এরশাদকে সরে দিয়ে তাদের সাথে যখন মিলে না, তখন আরেকটি সরকার তারা নিয়ে আসলো, তত্ত্বাবধায়ক সরকার। তখন থেকে তো শুরু হলো তত্ত্বাবধায়ক সরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি লাস্ট যে ভিডিওটি করেছিলাম সেখানে আলোচনা ছিল রুশ বিপ্লব নিয়ে, এবং সেটি সংক্ষিপ্ত আলোচনা ছিল প্রথম পার্ট নিয়ে। আমি যতটুকু পারছিলাম সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছিলাম, এবং আজকে যেটা করছি সেটি হচ্ছে সেকেন্ড পার্ট, রুশ বিপ্লবের সেকেন্ড পার্টটা নিয়ে আমি আলোচনা করব। এবং এই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, যেখানে আমি আলোচনা করছিলাম প্রথম পার্ট নিয়ে। এবং আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো এবং অন্য টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে। এখন রুশ বিপ্লবের সেকেন্ড পার্ট নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে গাদা সেখানে সমালোচনা দিয়ে আমাদের কোনো কিছু আসবে না। আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারবো, জানতে পারবো। তখনকার সময় দুইটি আপনার দল ছিল, বলশেভিক এবং ম্যানশেভিকরা যখন প্রভিশন গভর্নমেন্ট যখন তারা ঘোষণা করলো, তখন লেনিন কি করছে? অ্যাপ্রিল থিসিস দিয়ে বসে আছে। কারণ লেনিনের তর্কটা হচ্ছে যে আমার বলশেভিক কর্তা শর্তা আকারে এমন এক পর্যায়ে চলে গেছে, আমি চাইলে ক্ষমতা গ্রহণ করতে পারি, তাহলে আমি করবো না কেন? এটি ছিল তার তর্ক। এখন সেক্ষেত্রে লেনিনকে কিন্তু সমালোচনা করা যায়, কারণ তিনি যে একটু আগে যে কথাটি বলেছিলেন, এবং একটি কেন্দ্রভূত ক্ষমতার একটি সরবরাহ শ্রেণী একনায়কতন্ত্র কায়েম করে তিনি আরেকটি জায়গায় চলে গেছেন। যেমন শ্রমিক এবং কৃষকের মধ্যে যে তাদের যে একটা মৈত্রী ছিল, মিল ছিল, সেটি পূর্ণ বিকশিত হওয়ার আগে কিন্তু সমাজতন্ত্র কায়েম করতে গেছেন রাষ্ট্রের দ্বারা, তার দলের দ্বারা। এখানে সমালোচনা করা যায় লেনিনকে। এখানে আমাদেরকে বুঝতে হবে যে বিপ্লবের অর্থ হচ্ছে অর্থনৈতিক সম্পর্কের রূপান্তর। কারণ একটা শ্রেণী দ্বারা আরেকটা শ্রেণীকে উৎখাত করা হচ্ছে রাজনৈতিক বিপ্লব, সেই রাজনৈতিক কর্মকাণ্ড। যদি আপনি সামগ্রিক বিপ্লব ঘটাতে চান, সেক্ষেত্রে শেষাবধি আপনাকে অর্থনৈতিক সম্পর্কের রূপান্তর আপনাকে করতেই হবে। কারণ সোভিয়েত অভিজ্ঞতা আমাদেরকে বলে, ক্ষমতা দিয়ে, ক্ষমতার দ্বারা অন্য একটি দলকে উৎখাত করে আপনি কি অর্থনৈতিক রূপান্তর, কি সম্পর্কে রূপান্তর ঘটাতে পারেন? সোভিয়েত অভিজ্ঞতা আমাদেরকে বলে না, আপনি পারেন না। এখন আমরা বাংলাদেশের প্রসঙ্গে আসতে পারি। এখন আমরা বাংলাদেশের মধ্যে রুশ বিপ্লবের এগুলি আমরা কীভাবে প্রয়োগ করতে পারি এখানে? কারণ এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তখন কিন্তু একটা বড় ধরনের একটা তর্ক ছিল, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তর্ক ছিল। এবং সেই ক্ষেত্রে যদি আমরা আবার লেনিনকে নিয়ে আসি, তাহলে লেনিন কি বলছে এখানে? কারণ লেনিনের ভাষা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেই সরকার, যে সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য আসে। একটি সময়ের জন্য এসে প্রথম কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে একটি গঠনতান্ত্রিক সভা আহ্বান করা। এটি হচ্ছে প্রথম কাজ। তাদের কাজ হচ্ছে নতুন একটি সংবিধান প্রণয়ন করা বিজয় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। প্রথম যেটি একটি ফিউডাল রাষ্ট্র ছিল, সামন্তবাদী সমাজ ব্যবস্থা একটি রাষ্ট্র ছিল, এখন সেটাকে উৎখাত করে যেমনি তেমনি হোক উৎখাত করছে। উৎখাত করার পর লেনিনের কথা হচ্ছে এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা কায়েম করবো বা গঠন করব, তাই একটি গঠনতান্ত্রিক সভা আমাদেরকে ডাকতে হবে, এবং তার অধীনেই কিন্তু একটি আমরা সংবিধান প্রণয়ন করব। এখন যে সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন, ডক্টর ইউনূস, উনি কি বিজয় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বা গঠনতান্ত্রিক সভাটি কি এখানে আসছে? অবশ্যই আমি মনে করি বিজয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণেরই সরকার। এটি কোনো স্পেসিফিক কোনো দল বা মতের কোনো সরকার না। এটা আমার সরকার, আপনার সরকার, সবার সরকার এটি। কারণ এটি সবাই কিন্তু নির্বাচন করছি আমরা, 20 কোটি মানুষ। এখানে যদি কোনো একটি দল যদি না চায়, ওনাকে কোনো কিছু এসে যায় না। মেজরিটি শুড বি গ্যারেন্টেড। ম্যাক্সিমাম মানুষ কিন্তু ডক্টর ইউনূসকে চাচ্ছে, আমি চাচ্ছি। বেসিক্যালি আমি একটু পরে আসছি, ডিসকাশন করতেছি একটু পরে। আমি প্রথম আগে এই বিষয়গুলো আমি একটু এক্সপ্লেন করে নিই।
কারণ তখন একটা তর্ক হয়েছিল আবার লেনিনের সঙ্গে এবং যারা আন্দোলন করেছিল তাদের সঙ্গে। তারা বলছিল যে আমাদের যে চিন্তা আকাঙ্ক্ষা ওটা কি তাদের মধ্যে যে সরকারটি আসবে ওদের মধ্যে প্রতিফলন ঘটবে। লেনিন একেবারে বলে গেছে যেটা আমি তো বলছি বিজয় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটি আসবে উনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আর কোনো নাকচ করে দিয়েছেন উনি। তাহলে আমরা তো বহু কিছু শিখতে পারতেছি রুশ বিপ্লব থেকে, বহু কিছু। এখন আমরা একটু ইতিহাস পর্যায়ে আলোচনা করলে আরও একটু দেখতে পাই এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে ছাত্রদের যে ফসলটুকু গণঅভ্যুত্থানের যে ফসলটুকু, এবং সেখানে কিন্তু অনেকে একদম নিম্ন শ্রেণীর লেজভিত্তিক করে গণঅভ্যুত্থানের যে ফসলটুকু এক দফায় এক দাবি এরশাদ তুই কবে যাবি, এবং এই ফসলটুকু তুলে দিয়েছে বুর্জোয়াদের হাতে, শেখ হাসিনা এবং খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছে, যার চরম মূল্য এখন আমাদেরকে দিতে হচ্ছে। তারা কি করছে, শুধু এরশাদকে সরে দিয়ে তাদের সাথে যখন মিলে না তখন আরেকটি সরকার তারা নিয়ে আসলো, তত্ত্বাবধায়ক সরকার। তখন থেকে তো শুরু হলো তত্ত্বাবধায়ক সরকার। কারণ একটা জিনিস মনে রাখবেন, জীবের জীবনকে তুচ্ছ করতে পারে শুধু একমাত্র মানুষ। কারণ সেটা কীরকম, সেটা 5ই আগস্টের সাইদকে দেখলে বোঝা যায় যে আমাদের জীবন যে ব্যর্থ, আমাদের জীবন যে জীবনই না, সেটা কিন্তু 5ই আগস্টের সাইদের যে স্যাক্রিফাইস বা ওনার যে শহীদের যে মর্যাদা উনি পেয়েছেন, সেখান থেকে কিন্তু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আমাদের জীবন ব্যর্থ। কারণ সাইদের মধ্যে এমন কোনো বাসনা বা অভিপ্রায় ছিল যেটি উনি বাস্তবায়ন করে যেতে চাইছিল, এবং সেটি কী ছিল আমরা এখনও পর্যন্ত মুগ্ধ। বা সাইদকে যারা নির্বাচন করতেছি আমরা তাদেরকে একটু চিন্তা করতে পারছি না তাদের অভিপ্রায়টা কী ছিল, তারা কেন জীবন দিয়েছিল, কী কারণে। এখন আমি যদি কোনো কিছু লিখে চাই আমার মৃত্যুর আগে, সেটা কেউ গ্রহণ করবে না। যদি সাইদ বা মুগ্ধ যদি মৃত্যুর আগে, উনি শহীদ হওয়ার আগে যদি লিখে যেত অনেক কিছু, এই জিনিসগুলি উনি কী চাচ্ছিল, কী জন্য রাষ্ট্র আজকে বিপ্লব বা গণঅভ্যুত্থান বা আজকে আমরা শহীদ হলাম, কী কারণে, কিন্তু সেটা যদি আগে লিখে যেত সেটি কিন্তু কেউ গ্রহণ করতো না। এখন কিন্তু উনিও অমর হয়ে গেছেন। এখন কিন্তু ওনারা যে কামনা বাসনা ছিল, যে অভিপ্রায় ছিল, সেগুলো লেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমি মনে করি সেটি হচ্ছে সংবিধান। এখন নিউজিল্যান্ড বলেন, আপনি ইংল্যান্ডে বলেন, কোনো সংবিধান আছে? সংবিধান আমরা 53 বছর ধরে দেখে আসতেছি আমরা, সেটা অনেকবার সংশোধন হয়েছে। বিনিময়ে কী হয়েছে? মব জাস্টিস, জাস্ট মব জাস্টিস। আমরা যে রুশ বিপ্লবকে পড়তেছি বা রুশ বিপ্লবের যে ইতিহাস, সাইদের মনেও তো একটা এরকম কিছু ছিল, ওনার অভিপ্রায় বা উনি অনেক কিছু করতে চাইছিল, যে পরিবর্তনটা কী ছিল ওনার মনের মধ্যে সেটা ছিল, উনিই জানে একমাত্র। মুগ্ধ শুধু পানি খাওয়ায়নি, মুগ্ধ নিজেও জানে যে কোনো টাইমে একটা গুলি চলে আসতে পারে, কিন্তু তার মধ্যেও তো কোনো কামনা বাসনা ছিল। যেমন আমরা পরিবর্তন চাই, অর্থনৈতিক মুক্তি চাই আমাদের বাংলাদেশের। এখনও পর্যন্ত আপনি দেখলে এই গণঅভ্যুত্থানের মধ্যে কোনো মন্ত্রীর ছেলে, কোনো মন্ত্রীর মেয়ে, কোনো মন্ত্রীর ভাই গণঅভ্যুত্থানের মধ্যে মরে গেছে আমি তো শুনি নাই, আমি তো দেখি নাই কোনো ইউটিউবে বা কোনো নিউজে পাইনি আমি। আপনারা পাইছেন কিনা জানি না। কে মরছে সেগুলো, কারা মরছে? আর এখন যারা আমরা নির্বাচন করতেছি, আপনারা এত অধৈর্য হয়ে গেছেন এত তাড়াতাড়ি। আমি তো চাই ডক্টর ইউনূস আরও 20 বছর থাকুক, কারণ ওনার বিজয় গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু ডক্টর ইউনূস আসছে। আমরা সবাই জনগণে বসাইছি ওনাকে, না কোনো এক জনগোষ্ঠী বসাইছে ডক্টর ইউনূসকে। আর ডক্টর ইউনূসের সমপরিমাণ ওনার সমতুল্য কোনো একজন মানুষ আমাকে দেখান যে ডক্টর ইউনূসের মতো মর্যাদা বা শিক্ষায় দীক্ষায় দিক দিয়ে অন্য একজন মানুষকে আমাকে দেখান যে ক্ষমতা নিতে পারবে বা আমাদের রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবে, আমার দেশকে পরিবর্তন করতে পারবে। এবং আমাকে আবার ঘুরে ফিরে কিন্তু লেনিনের কাছে যেতে হচ্ছে। লেনিন বলতেছে একটা দল দ্বারা আরেকটি দলকে কখনো উৎখাত করা যায় না যতক্ষণ না পর্যন্ত একটা দলের মধ্যে একটা চরিত্র না থাকে। তখনকার চরিত্র ছিল কি, একটা ফিউডাল রাষ্ট্রের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক একটা বিপ্লব করতেছি। আর এবারে 5ই আগস্টের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কথাটা হচ্ছে মেন। যদি বৈষম্য বিরোধী ছাত্র যদি না থাকতো এই আন্দোলন কখনো সফল হতো না। এই চরিত্রটা হচ্ছে মেন। এখানে কোনো দল দ্বারা কিন্তু আরেকটা দলকে কিন্তু উৎখাত করা যায় না। এখানে দলের কোনো প্রাধান্য ছিল না, এখানে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই চরিত্রটা এখানে, সেই জন্য কেউ সামনে আসতে পারে না, কারণ ছাত্ররা আন্দোলন করতেছে। বুঝতে হবে আগে বিষয়গুলো, আপনাকে একদম স্পেসিফিক্যালি আপনাকে পয়েন্ট আউট করে বিষয়গুলো বুঝতে হবে বাংলাদেশের পলিটিক্স। কারণ বিশেষ একটি দল কিন্তু 17 বছর আন্দোলন করছে, কোনো ফল পায়নি, ফলশ্রুতিতে কিছু হয়নি আমাদের। ইভেনচুয়ালি কিছু হয়েছে, কিছু হয়নি। যখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র এই নামটা আসলো, কিন্তু আমরা তখন সফল হয়ে গেলাম। এই যে এখন সাইদ বা ওই আপনার মুগ্ধ যে জীবন দিয়ে দিল, জীবন উৎসর্গ করে দিল, নিজের জন্য তো দেয়নি আমি মনে করি না। কোনো একটি জিনিসকে বাস্তবায়ন করতে গিয়ে উনি জীবন দিয়ে ফেলছে। এবং এটি একটা রাজনৈতিক নাম আছে যেটিকে বলা হয় গণসার্বভৌমত্ব। এটির নাম হচ্ছে গণসার্বভৌমত্ব। এবং এটি তো কোনো সার্বভৌমত্বের কথা। তাহলে গণতন্ত্র কি? যে গণ অভ্যুত্থান আমি নিজে দেখেছি বা আপনি নিজে দেখেছেন, সচক্ষে দেখেছি আমরা, এটার কিন্তু একটি রাজনৈতিক একটি ভাষা আছে।
সেটি কি বলে গণতন্ত্র। এখন আমাদেরকে কি শিখাচ্ছে? আমাদেরকে শিখাচ্ছে নির্বাচন মানেই গণতন্ত্র। একটা জিনিস অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি একটু মাথায় মগজ থাকে আর আমরা যদি অবশ্যই দেশকে ভালোবাসি, তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমাদের বাসনা কামনা, যে আমাদের অভিপ্রায় বা মুগ্ধ বা সাইদের যে অভিপ্রায়, সেই অভিপ্রায় প্রত্যক্ষ রূপই হচ্ছে আপনার কি গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানের রূপই হচ্ছে গণতন্ত্র। এখন আমি যে কথাগুলি বললাম এগুলো আমরা হু করে একদম আশ্চর্য হয়ে শুনে থাকবেন, আবার অনেকে ইগনোর করবেন। এখন যখন ইগনোর করতে গেলাম আমি বলছি যে চুপ, ইগনোর করতে পারবে না, এগুলো কথাগুলো শুনতে হবে। এটা হচ্ছে ফ্যাসিস্ট। যখন কোনো কৃষকের ছেলে কোনো এক মজলিসে বা কোনো এক জায়গায় যখন উঠে কথা বলে বয় তুই কৃষকের ছেলে, তখন আপনি কী হয়ে গেলেন? আপনি ফ্যাসিস্ট হয়ে গেলেন। আপনাদেরকে এখনো পর্যন্ত সবাইকে শিখাচ্ছি আমরা আদিম যুগের সমাজ ব্যবস্থা, যে আমরা পৈতৃক সম্পত্তির মতো, আমি মন্ত্রী, আমি নির্বাচন করব কি এই চেয়ারম্যান কে হবে এবং উপজেলা চেয়ারম্যান কে হবে, মেম্বার কে হবে। সেই জন্য তো আমরা চাচ্ছি না যে আপনার স্থানীয় নির্বাচন, আমরা চাচ্ছি আগে নির্বাচন। কেন? আমি যখন আমি সিলেক্ট করতে পারবো উপজেলা চেয়ারম্যানকে মেম্বারকে, তাহলে আমরা অবশ্যই আপনার থানা বলেন, শাসন বলেন, আইন বলেন, সবাইকে আপনি মোব জাস্টিসের মতো করে ব্যবহার করতে পারবেন। এখন আমার কথা হচ্ছে আমরা ব্যাকডেটেড, যারা ইয়াং জেনারেশন, যারা তরুণ প্রজন্ম, যারা রাজনীতিতে আসতেছে, তাদেরকে জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। তারা কীভাবে নির্বাচন চায়, তারা কীভাবে মানুষের যে কামনা বাসনা, যাদের যে এই জিনিসগুলো এখনও প্রতিফলন ঘটেনি, এখন কোনো সংস্কার হয়নি, বা এখন কোনো সংবিধান, আমি সংশোধন বলতেছি না, সংবিধান টোটালি চেঞ্জ করে নতুনভাবে প্রণয়ন করতে হবে। যাদের বাসনা ছিল, অভিপ্রায় ছিল, সেগুলো অবশ্যই নতুন সংবিধানের মধ্যে নিয়ে আসতে হবে, ওইটুকু সময় দিতে হবে। নির্বাচন মানে গণতন্ত্র না, দ্যাট ইজ রং। নির্বাচন মানে গণতন্ত্র না, টোটালি রং সেটা। এই বিপ্লবের ঘা না শুকাতে, এই রক্ত না শুকাতে, আর যারা নির্বাচন চায় তারা ফ্যাসিস্ট শক্তি, মাফিয়া শক্তি, যারা লুটেরার যারা রয়েছে, তারা কিন্তু অবশ্যই নির্বাচন চাইবে, স্বাভাবিক। এবং ডক্টর ইউনূসকে কিন্তু আমরা 20 কোটি মানুষে বসেছি। আমি কিন্তু বাংলাদেশের একজন নাগরিক, কিন্তু সেখানে আপনি বাংলাদেশের একজন নাগরিক। এখানে কোনো গোষ্ঠী কিন্তু এখানে ডক্টর ইউনূসকে বসায়নি। আর ডক্টর ইউনূসের সম্পর্কে যদি আমি ভিডিও বানাতে চাই, সেটা কয়েক বছরের ভিডিও হয়ে যাবে, কয়েক বছরের ভিডিও, সব কিন্তু তার পজিটিভ, তার কোনো খারাপ দিক আমি দেখতে পাইনি, বিশেষ করে। কারণ আমরা বিশেষ করে গণতন্ত্র এটা শুনতে এর সাথে আমরা 9 বছর আন্দোলন করছেন গণতন্ত্র। এটা তো আমরা দেখেছি 17 বছর শেখ হাসিনার জন্য গণতন্ত্রের জন্য করছেন, তাহলে 26 বছর। তাহলে যদি এদেরকে 9 বছর 17 বছর সময় দিতে পারে, ডক্টর ইউনূসকে আমরা 10 বছর সময় দিলে সমস্যা কোথায়? 5 বছর না 10 বছর দিয়ে আমরা সমস্যা কি? কোনো সমস্যা নাই। আর উনি ওয়েল এডুকেটেড ডক্টর ইউনূস, সেটা তো আমাদের জন্য অবশ্যই একজন পারফেক্ট ব্যক্তি মনে করি, পারফেক্ট মানুষ। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।